স্রেফ প্লেন সোডা জল হলেও চলবে, তবে হুইস্কি নয়। তুমি তো জানো বন্ধু, আমি আমার প্রিয় গোঁফের কতই না যত্ন নিয়ে থাকি, কিন্তু হুইস্কির তীব্র ঝাঁজে আমার গোঁফ কেমন যেন একটু নিস্তেজ হয়ে যায়। তাই গোঁফের সৌজন্যে আমি ওই রস থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছি। ডেফিনেটলি ফাইন। হ্যাঁ, সে এক ভয়ঙ্কর অপরাধের ঘটনা। মানে তুমি বলতে চাইছো খুন, পটাশিয়াম সায়ানাইড। আর সেখানে ক্লড ল্যাংটনের সই দেখতে পাই। এখানে পেট্রোল দিয়ে হয়ে যাচ্ছে, তো সেখানে পটাশিয়াম সাইনাইডের ব্যবহার কিসের দরকার? গুড ইভিনিং মসিয়া ল্যাংটন। ও আপনি? শুভ সন্ধ্যা। ও তাই বুঝি? সত্যি কথা বলতে কি, আমি ওটা নিইনি। আমি সেই এরকুল পোয়ারো। তুমি একবার আমাকে বলেছিলে যদি তুমি কখনো এদিকে আসো আমার সঙ্গে দেখা করে যেও। কিছু মনে করো না হ্যারিসন, আমি বলতে বাধ্য হচ্ছি। দ্য ইংলিশ, such incredible fools. দ্য কুইন অফ ক্রাইম এবং দ্য কুইন অফ মিস্ট্রি নামে পরিচিত আগাথা ক্রিস্টি অপরাধ বিষয়ক ও রহস্য উপন্যাস রচনার ক্ষেত্রে এক অন্যতম ব্যক্তিত্ব। তার পুরো নাম আগাথা মেরি ক্ল্যারিসা ক্রিস্টি। এই ইংরেজি লেখিকা সকল গোয়েন্দা গল্প ও রহস্য কাহিনী পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার অসাধারণ লেখনীর মাধ্যমে। তিনি বেশ বিখ্যাত কিছু চরিত্রের স্রষ্টা, যাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল গোয়েন্দা এরকুল পোয়ারো, মিস মার্বেল, যাদের নাম শোনা যায় গোয়েন্দা কাহিনী পাঠকদের মুখে মুখে। আজকে গপ্পলেনে আপনারা শুনবেন আগাথা ক্রিস্টির লেখা ওয়ার্ফস নেস্ট। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1928 সালের 20 নভেম্বর ডেইলি মেল পত্রিকায়। আজকের গল্পের সূত্রধর সৌরভ পাত্র, গল্পে এরকুল পোয়ারোর চরিত্রে নীলাঞ্জন গাঙ্গুলি, মসিয়া ল্যাংটনের ভূমিকায় অনিরুদ্ধ শিকারী এবং হ্যারিসন আমি অঙ্কন। গল্পের পাবলিসিটি এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প আগাথা ক্রিস্টির লেখা ওয়ার্ফস নেস্ট। বাড়ি থেকে বেরিয়ে এক মুহূর্তের জন্য টেরেসের ওপর দাঁড়িয়ে জন হ্যারিসন বাগানের দিকে তাকালেন। বিরাট ব্যক্তিত্বের মানুষ তিনি। রোগাটে বিশীর্ণ মুখ, তার মুখাবয়ব সাধারণত কঠোর দেখায়, কিন্তু যখন যেমন ধরা যাক এখন ওর এবড়ো খেবড়ো কঠোর মুখটা নরম হয়ে সেখানে একটু হাসি ফুটে উঠতে দেখা যায়, তখন তার মধ্যে যেন খুব একটা আকর্ষণ অনুভব করা যায়। জন হ্যারিসন তার বাগানকে ভালোবাসেন। অগস্টের সন্ধ্যায় বাগানের রূপ যত বেশি সৌন্দর্যময় হয়, অন্য কোনো সময়ে সেরকম বড় একটা দেখা যায় না। লতানে গোলাপ তখনও চমৎকার দেখায়, তার মিষ্টি গন্ধ ম করে বাতাসে। একটা বহু পরিচিত ক্যাচ ক্যাচ শব্দে হ্যারিসন তার মাথাটা দ্রুত ঘোরালেন সেদিকে। বাগানের গেট পেরিয়ে কেউই আসে। পরের মিনিটেই একটা বিস্ময়কর অভিব্যক্তি ফুটে উঠতে দেখা গেল তার মুখে। পরিপাটি করে পোশাক পরিহিত একটি ছায়ামূর্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখে তার মনে হলো এহেন মানুষকে এখানে আশাই করতে পারেননি তিনি। সব দিক দিয়ে চমৎকার। মসিয়ে পোয়ারো, রাইট? হ্যাঁ, অবশ্যই সেই বিখ্যাত এরকুল পোয়ারো, গোয়েন্দা হিসাবে যার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, অবশেষে সে সাড়া দিল। আমি সেই এরকুল পোয়ারো। মনে আছে হ্যারিসন, তুমি একবার আমাকে বলেছিলে যদি তুমি কখনো এদিকে আসো আমার সঙ্গে দেখা করে যেও। তাই আমি তোমার কথা রাখতেই এখানে এসে হাজির হয়েছি বন্ধু। আর তুমি এখানে আসাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ। হ্যারিসন আন্তরিকভাবে বললেন। বসো বসো বসো, একটু পানীয়র ব্যবস্থা করা যাক। আতিথেয়তা দেখাতে বারান্দায় একটা টেবিলের প্রতি পোয়ারোর দৃষ্টি আকর্ষণ করলেন হ্যারিসন। ধন্যবাদ। একটা বেতের চেয়ারে গা এলিয়ে দিয়ে পোয়ারো বলল, আমার মনে হয় তোমার কাছে সিরাপ আছে। নেই? না না, তার জন্য কিছু নয়, স্রেফ প্লেন সোডা জল হলেও চলবে, তবে হুইস্কি নয়। তুমি তো জানো বন্ধু, আমি আমার প্রিয় গোঁফের কতই না যত্ন নিয়ে থাকি, কিন্তু হুইস্কির তীব্র ঝাঁজে আমার গোঁফ কেমন যেন একটু নিস্তেজ হয়ে যায়। তাই গোঁফের সৌজন্যে আমি ওই রস থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছি। ডেফিনেটলি ফাইন।
তা এই নির্জন নির্বান্ধব পুরীতে কিসের প্রয়োজনে তোমাকে আসতে হলো? আর একটা চেয়ারে বসে হ্যারিসন জিজ্ঞেস করলেন, আনন্দ লাভের জন্যে? না বন্ধু, আমার পেশার কাজে। তোমার পেশার কাজে? এখানে এই নির্জন জায়গায় তুমি তোমার পেশার কাজ খুঁজতে এসেছো? সত্যি সত্যি মসিয়ে পড়ো, তুমি আমাকে হাসালে বন্ধু। পোয়ারো গম্ভীর হয়ে মাথা নাড়ল। কিন্তু বন্ধু, হ্যাঁ, যা বলছিলাম, সমস্ত অপরাধ ভিড়ের মধ্যে অনুষ্ঠিত হয় না, জানো তো। হ্যারিসন হাসলেন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার ওই মূর্খের মতো মন্তব্য করাটা ঠিক হয়নি। হ্যাঁ, সত্যি তো অপরাধ আবার বিশেষ জায়গায় হয় নাকি? তার বিচরণ সর্বত্রই, এমনকি যে কোনো শান্তির জায়গাতে হতে পারে, যেমন চার্চ, ওই ইত্যাদি। এখানে একটু থেমে হ্যারিসন আবার বললেন, তা বন্ধু, বিশেষ কোনো অপরাধের তদন্তে তুমি এখানে এসেছো নাকি অন্য কারণে? ও অবশ্যই এ প্রশ্ন আমার একদমই করা উচিত নয়, মানে। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি প্রশ্ন করতেই পারো, যত খুশি প্রশ্ন। পোয়ারো বলল, অবশ্যই তুমি প্রশ্ন করলে আমি খুশি হব। কে জানে, হয়তো আমার পেশার কাজের সন্ধান পেয়ে যেতে পারি আমাদের এই প্রশ্নোত্তরের আসরে। হ্যাঁ। হ্যারিসন কৌতূহলী হয়ে তাকালেন পোয়ারোর দিকে। পোয়ারোর হাবভাবে একটা অস্বাভাবিক কিছুর গন্ধ যেন পেলেন তিনি। তুমি বললে তুমি একটা অপরাধের তদন্ত করছো, মানে এই তো? নেহাতি একটু ইতস্ততের সঙ্গে তিনি জিজ্ঞেস করলেন, সে কি কোনো ভয়ঙ্কর অপরাধ? হ্যাঁ, সে এক ভয়ঙ্কর অপরাধের ঘটনা। মানে তুমি বলতে চাইছো খুন? এমন গম্ভীরভাবে কথাটা এরকুল পোয়ারো বলল যে তা শুনেই হ্যারিসন স্তব্ধ, হতবাক। গোয়েন্দাপ্রবর পোয়ারো সরাসরি তাঁর দিকে এমন করে তাকালো এবং তার চাহনিতে এমন অস্বাভাবিক কিছু ছিল যে তিনি বুঝতেই পারলেন এরপর তিনি কিভাবে এগোবেন। অবশেষে তিনি বললেন, কিন্তু আমি তো কোনো খুনের ঘটনার কথা শুনিনি এখনো। শোনোনি? ঠিক আছে, তোমাকে সেটা জানাতেও হবে না। আরে তাকে খুন হয়েছে জানতে পারি কি? এরকুল পোয়ারো উত্তরে বলল, এখনো কেউ খুন হয়নি। কি বললে? হ্যাঁ, আর তাই তো বললাম, তুমি এ খবর শোনোনি। আমি এমন এক অপরাধের তদন্ত করছি যা এখনো অনুষ্ঠিত হয়নি। কিন্তু দেখো, এর কোনো মানে হয় না, জাস্ট ননসেন্স। না, আদৌ তা নয়। কেউ যদি খুন হওয়ার আগে তদন্তের কাজ সারতে পারে তাহলে খুন হওয়ার পরের ঘটনার চেয়ে অনেক ভালো। আর এভাবে কেউ হয়তো সামান্য একটু আভাসে, ইঙ্গিতে সেই খুন রুখে দিতে পারে। হ্যারিসন স্থির চোখে পোয়ারোর দিকে তাকিয়ে বলল, মসিয়ে পোয়ারো, এই ব্যাপারে তুমি কিন্তু তেমন গুরুত্ব দিচ্ছ না। হ্যাঁ, আমি অবশ্যই গুরুত্ব দিচ্ছি। এখানে একজন খুন হতে যাচ্ছে, তুমি সত্যিই তা বিশ্বাস করো? না না না, এই একেবারে অবাস্তব, একেবারে অবাস্তব। কোনো রকম হইচই না করেই এরকুল পোয়ারো কথাটার প্রথম অংশ শেষ করল। যদি আমরা খুন রুখে দিতে না পারি, একজন মানুষকে অসময়ে প্রাণ হারাতে হবে। হ্যাঁ বন্ধু, আমি তাই বোঝাতে চেয়েছি। আমরা মানে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি তোমার সহযোগিতা পেতে চাই। আর এই কারণে কি তুমি এখানে এসেছো? পোয়ারো আবার তার দিকে তাকালো এবং তার চোখে এমন এক অবর্ণনীয় কিছু ছিল যা হ্যারিসনকে অদ্ভুত এক অস্বস্তির মধ্যে ফেলে দিল। মসিয়ে হ্যারিসন, আমি এখানে এসেছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি। তারপরেই সে একেবারে অন্য সুরে কথা বলল, দেখো মসিয়ে হ্যারিসন, আমি জেনেছি তোমার এখানে একটা ভীমরুলের বাসা আছে, আর সেটা তোমার ভেঙে দেওয়া উচিত। প্রসঙ্গ বদল হওয়ায় হ্যারিসন হতভম্ব হয়ে ভুরু কোঁচকাল। পোয়ারোর চকিত দৃষ্টি অনুসরণ করে ভয়ার্ত কণ্ঠে সে বলল, সত্যি কথা বলতে কি আমি ওটা ভাঙতেই যাচ্ছিলাম, কিংবা ধরে নিতে পারো আমার বদলে তরুণ ল্যাংটনও সে কাজ সারবার জন্য তৈরি। ক্লড ল্যাংটনকে তোমার মনে পড়ে? ওই যে ডিনার পার্টিতে তোমার সঙ্গে আমার দেখা হলো, তাতে ল্যাংটনও হাজির ছিল।
আজ সন্ধ্যায় সে আসছে ওই বাসাটা নেবার জন্য। এ কাজে তার যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা আছে। আহা, পোয়ারো জানতে চাইল, আচ্ছা কাজটা সে কিভাবে করতে যাচ্ছে বলো তো? পেট্রোল আর গার্ডেন সিরিঞ্জ দিয়ে। সে তার নিজস্ব সিরিঞ্জ সঙ্গে করে নিয়ে আসবে বলেছে। আমার চেয়ে তার সিরিঞ্জের সাইজটা বললো অনেকটা বড়, এই কাজের জন্য বেশ উপযোগী। এছাড়াও আরও একটা পথ আছে, তাই না? পোয়ারো জিজ্ঞেস করল। পটাশিয়াম সায়ানাইড দিয়ে? এই সময় হ্যারিসনকে একটু বিস্মিত হতে দেখা গেল। হ্যাঁ, সে তো ভয়ঙ্কর বিপজ্জনক জিনিস। এই ব্যাপারে সবসময় একটা মারাত্মক রকমের ঝুঁকি থেকে যায় বইকে। এখানে পেট্রোল দিয়ে হয়ে যাচ্ছে, তো সেখানে পটাশিয়াম সাইনাইডের ব্যবহার কিসের দরকার? মানে দরকার নেই, খুবই বিপজ্জনক জিনিস। পোয়ারো গম্ভীরভাবে মাথা নাড়ল। হ্যাঁ, সেটা একটা মারাত্মক বিষ। মিনিট খানেক অপেক্ষা করে সে আবার তার কথার পুনরাবৃত্তি করল আগের মতোই গম্ভীর গলায়। মারাত্মক বিষ। কিন্তু তুমি যদি তোমার শাশুড়ির ক্ষেত্রে এটা ব্যবহার করো তাহলে খুবই ব্যবহারযোগ্য হবে, কি বলো? এই বলে হাসলেন হ্যারিসন। কিন্তু এরকুল পোয়ারো আগের মতোই তেমনি গম্ভীর রয়ে গেল এবং একটু জোর দিয়েই জিজ্ঞেস করল, মসিয়ে হ্যারিসন, তুমি কি একেবারেই নিশ্চিত যে মসিয়ে ল্যাংটন পেট্রোল দিয়েই ভীমরুলের বাসা নষ্ট করতে যাচ্ছে? হ্যাঁ, একেবারে নিশ্চিত। কিন্তু প্রশ্নটা কেন করছো বলো তো? তবে একটা ঘটনায় আমি বিস্মিত। আজ দুপুরে বার্কেস্টারের কেমিস্টের কাছে গিয়েছিলাম। আমার একটা জিনিস কেনার ব্যাপারে আমাকে পয়জন বুকে সই করতে হয়। ওই বইয়ের শেষ লিপিভুক্ত বিষয়টা আমার চোখে পড়ে যায় তখন। বিষয় পটাশিয়াম সায়ানাইড, আর সেখানে ক্লড ল্যাংটনের সই দেখতে পাই। হ্যারিসন স্থির চোখে তাকিয়ে থাকে পোয়ারোর দিকে। স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যাপার। তিনি বললেন, অথচ এই সেদিন করে যখন ল্যাংটনের সঙ্গে আমার দেখা হলো, ওই ভীমরুলের বাসা ভাঙা নিয়ে কথা হচ্ছিল। ওই মারাত্মক বিষ ব্যবহার করার কথা সে স্বপ্নেও কখনো ভাবতে পারে না। তাছাড়া সে আমাকে আবার এ কথাও বলল যে ভীমরুলের বাসা নষ্ট করার জন্য ওই মারাত্মক বিষ নাকি বিক্রিও হয় না। পোয়ারো বাগানের দিকে তাকালো। এরপর একটা প্রশ্ন করতে গিয়ে তার কণ্ঠস্বর খুবই শান্ত শোনালো। আচ্ছা, ল্যাংটনকে তুমি পছন্দ করো? হ্যারিসন উত্তর দিতে গিয়ে একটু বুঝিবা ইতস্তত করলেন। পোয়ারোর এ ধরনের প্রশ্নের ব্যাপারে তিনি ঠিক প্রস্তুত ছিলেন না। আমতা আমতা করে তিনি বললেন, আমি হ্যাঁ মানে অবশ্যই করি। মানে ওকে না পছন্দ করার তো কোনো কারণ নেই, তাই না? আমি কেবল বিস্মিত এই কারণে যে পোয়ারো শান্ত গলায় বলল, তুমি সত্যি সত্যি পছন্দ করো কি না। হ্যারিসন জবাব না দেওয়াতে পোয়ারো নিজের থেকেই আবার জিজ্ঞেস করল, আমি আবার অবাক হয়ে ভাবছি সে তোমাকে পছন্দ করে তো। তুমি কি ভাবছো বলো তো মসিয়ে পোয়ারো? তোমার মনে যে একটা কিছু চলছে তা কিন্তু আমি স্পষ্ট অনুধাবন করতে পারছি এখন। দেখো হ্যারিসন, আমার মনের কথাটা তুলে তুমি ব্যাপারটা অনেক সহজ করে দিয়েছো। ভালোই করেছো, তাতে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। আর তাই আমি এখন খোলাখুলিভাবেই বলছি, আমি জানি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আমি মিস মলি ডিনকেও জানি। অত্যন্ত আকর্ষণীয় আর সুন্দরী মহিলাও। তোমার সঙ্গে বাগদত্তা হওয়ার আগে ও ক্লড ল্যাংটনের বাগদত্তা ছিল। তবে তবে যে কারণেই হোক, তোমার জন্য, শুধু তোমারই জন্য ল্যাংটনকে ও ওর জীবন থেকে সরিয়ে দেয়। হ্যারিসন মাথা নেড়ে সায় দেয়। মলির এই মত পরিবর্তনের কারণ আমি জানতে চাইব না। হয়তো হয়তো সে ঠিকই করেছে, কিন্তু কিন্তু আমি তোমাকে একটা কথা বলে রাখছি বন্ধু। মলির সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা ল্যাংটন ভোলেনি, কিংবা মলিকে ক্ষমা করেনি, এরকম ধারণা করে নেওয়াটা অযৌক্তিক নয়। না 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 না, নেভার। এ তোমার সম্পূর্ণ ভুল ধারণা মসিয়ে পোয়ারো। আমি নিজে সাক্ষী থেকে বলছি, এ তোমার সম্পূর্ণ ভুল ধারণা।
ল্যাংটন একজন স্পোর্টসম্যান, ব্যাপারটা সে স্বাভাবিকভাবেই নিয়েছে। তাছাড়া ও আমার সঙ্গে খুব সুন্দর ব্যবহারও করে, যা আমাকে মাঝে মাঝে বিহ্বলও করে তোলে। আমার সঙ্গে ওর সম্পর্কটা ঠিক বন্ধুর মতনই। আর তাই তাই তার মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পাওনি, এই তো? তুমি বিহবল কথাটা ব্যবহার করেছো, কিন্তু তোমাকে বিহবল মনেই হচ্ছে না। তুমি কি মনে করো মসি পোয়ারো? আমি মনে করি একজন লোক সঠিক সময়ে আসা না পর্যন্ত তার সব ঘৃণা বিদ্বেষ চাপা দিয়েই রাখে। উত্তরে পোয়ারো বলল, আর তার এখনকার কণ্ঠস্বরে এক নতুন সুর যেন ধ্বনিত হতে দেখা গেল। ঘৃণা বিদ্বেষ? একদমই নয়, একদমই নয়। হ্যারিসন ঘন ঘন মাথা দুলিয়ে হেসে উঠল। কিছু মনে করো না হ্যারিসন, আমি বলতে বাধ্য হচ্ছি। দ্য ইংলিশ, সাচ ইনক্রেডিবল ফুলস। পোয়ারো কোনো রকম দ্বিধা না করেই বলল, তারা মনে করে তারা যে কোনো লোককে প্রতারিত করতে পারে, আর কেউ তাদেরকে প্রতারিত করতে পারে না। স্পোর্টসম্যান ভালো মানুষ, তারা কখনোই তাদের অশুভ লোক বলে বিশ্বাস করে না। আর যেহেতু তারা সাহসী কিন্তু বোকা, এক এক সময় তারা মারা যায় যখন তাদের মরবারই কথা নয়। হ্যাঁ, তুমি কি আমাকে সতর্ক করে দিচ্ছ? নিচু গলায় বললেন হ্যারিসন। আমি এখন বেশ দেখতে পাচ্ছি সারাক্ষণ আমাকে কীরকম ধাঁধায় ফেলে রেখেছ তুমি আমাকে ক্লড ল্যাংটনের বিরুদ্ধে সতর্ক করে দিচ্ছ, তাই না? আর আজ তুমি এখানে এসেছো শুধুমাত্র আমাকে সতর্ক করে দেবার জন্য। পোয়ারো মাথা নেড়ে সায় দিল। হঠাৎ হ্যারিসন লাফিয়ে উঠল। কিন্তু মসি পোয়ারো, তুমি পাগল হয়ে গেছো। মনে রাখো এটা ইংল্যান্ড। ওরকম ঘটনা এখানে কখনোই ঘটবে না। বিয়েতে ব্যর্থ হবু বর কখনো তার প্রতিদ্বন্দ্বীকে পিছন থেকে ছুরি মারে না কিংবা বিষ খাওয়ায় না। তাই তুমি ল্যাংটন সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো। হে, ওর মতো একটা ভালো ছেলে কখনো একটা ছোট্ট ভীমরুলকে আঘাতও করতে পারবে না। ভীমরুলের জীবন বা মৌমাছির জীবন নিয়ে আমি চিন্তিত নই। পোয়ারো শান্ত গলায় ধীরে ধীরে বলল, এই যে তুমি বললে মসিয়া ল্যাংটন একটা ভীমরুলেরও প্রাণ নেবে না, অথচ তুমি বোধহয় ভুলে গেছো হাজার হাজার ভীমরুলের প্রাণনাশের জন্যই তৈরি হচ্ছে সে। হ্যারিসন তখনই উত্তর দিল না। ছোটখাটো চেহারার গোয়েন্দাপ্রবর কিন্তু চুপ করে বসে থাকতে পারল না। তড়াক করে লাফিয়ে উঠল। দ্রুত পায়ে সে তার বন্ধুর দিকে এগিয়ে গেল এবং তার কাঁধের ওপর সে তার একটা হাত রেখে মৃদু চাপ দিল। পোয়ারো তখন এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল যে হ্যারিসনের কাঁধ ঝাঁকিয়ে সে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, নিজের থেকে জাগো বন্ধু। আর আমি যেমন আঙুল দেখাচ্ছি সেদিকে একবার তাকিয়ে দেখো। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছের গুঁড়ির ঠিক উপরের অংশটার দিকে তাকাও। সেখানে ভীমরুলের বাসা। তাদের বাসা বেঁধেছে অনেক দিন ধরে। ওই বাসাটা বাঁধার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাদের সুখে শান্তিতে থাকার জন্য। আর ওই বাসাতেই তারা দিনের শেষে ফিরে আসতে শুরু করেছে, যেমন আমাদের খেটে খাওয়া পরিশ্রমী মানুষজন করে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের ওই বাসা ভেঙে তছনছ করে ফেলবে ক্লড। কিন্তু এই ভয়ঙ্কর দুঃখের খবর তাদের কাছে নেই, আর বলার মতো কোনো বন্ধুও নেই তাদের। একমাত্র আমি এরকুল পোয়ারো ছাড়া তাদের কাছের লোক বলতে কেউ নেই। আমি তোমাকে বলে রাখছি বন্ধু, আমি এখানে এসেছি আমার পেশাগত কাজে। খুনই হচ্ছে আমার কাজের উৎস, আর এই খুন হওয়ার আগে ও পরে উভয় ক্ষেত্রে আমাকে তৎপর হয়ে উঠতে হয়। তা মসিয়া ল্যাংটন কখন ওই ভীমরুলের বাসাটা নিতে আসবে জানো? ল্যাংটন কখন? সে তো পরের কথা, আগের কথা আগে বলো। কখন সে আসবে এখানে? 9টার সময়।
কিন্তু আমি তোমাকে বলে রাখছি পোয়ারো, তুমি একেবারেই শুরু থেকে ভুল করছো। আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, তুমি মিথ্যা ভয় পাচ্ছ। হে, ল্যাংটন কখনোই ওদের কোনো অনিষ্ট করবে না। এইসব ইংরেজদের বিশ্বাস নেই। পোয়ারো আবেগ কম্পিত গলায় বলল। তারপর সে তার টুপিটা আর ছড়িটা হাতে নিয়ে পথের দিকে এগিয়ে যেতে গিয়ে একটু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে পড়ে আবার বলল, তোমার সঙ্গে অযথা তর্ক করার জন্য আমি এখানে আর থাকছি না। এখানে থাকলে আমার ক্রোধ শুধুই বেড়ে যাবে। তবে তোমাকে বলে যাচ্ছি, আমি 9টার সময় আবার এখানে ফিরে আসব। হ্যারিসন কথা বলার জন্য মুখ খুললেন, কিন্তু পোয়ারো তাকে সেই সুযোগ দিল না। বরং সে নিজের থেকেই আবার বলে উঠল, আমি জানি তুমি কি বলবে, ল্যাংটন কখনো ইত্যাদি ইত্যাদি। আহা, ল্যাংটন কখনো। কিন্তু সে যাই হোক, আমি 9টার সময় আবার এখানে ফিরে আসছি। তবে হ্যাঁ, সেটা আমাকে খুবই আনন্দ দেবে। ওটা ওভাবেই থাকতে দিও। ভীমরুলের বাসাটা সরানোর দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগবে। তোমার আর এক ইংরেজ খেলা। এরপর উত্তর শোনার জন্য আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। দ্রুত রাস্তায় নামার জন্য দরজার দিকে এগিয়ে গেল। দরজায় ক্যাচ ক্যাচ শব্দ উঠল। রাস্তায় একবার নামা মাত্র তার ব্যস্ততা উধাও হয়ে গেল। চলার গতি শ্লথ হয়ে গেল। তার হাসি খুশি ভাবটাও উধাও। এখন তার মুখটা খুবই গম্ভীর হয়ে উঠল, ভয়ার্ত দেখালো। এর মধ্যে একবার সে তার পকেট থেকে ঘড়িটা বার করে সময় দেখল। 8:10। প্রায় 3/4 সময় হাতে আছে এখনো। ভাবছি অপেক্ষা করাটা কি ঠিক হবে। তার চলার গতি আগের চেয়ে আরও বেশি শ্লথ হয়ে গেল। এখন সে প্রায় গ্রামে ফেরার পথে। কিছু অনিশ্চিত ভবিষ্যৎবাণী মনে হলো তার মনে জেগে উঠল। সে তার ভাবনায় স্থির অটল থেকে গ্রামের পথে আবার চলতে শুরু করল। কিন্তু তার মুখে এখনও চিন্তার ভাব লেগে রয়েছে। মানুষ যেমন আংশিকভাবে সন্তুষ্ট হলে মাথা থেকে তার সেই সুখানুভূতির আভাস পাওয়া যায়, পোয়ারো সেরকম করল। গ্রামের পথে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেও 9টা বাজতে তখনও বেশ কয়েক মিনিট বাকি ছিল। পোয়ারো তখন বাগানের দরজার দিকে এগিয়ে গেল। পরিষ্কার রাতের আকাশ, বাতাসে তেমন জোর নেই, গাছের পাতাগুলো অকম্পন। চারিদিকে একটা অদ্ভুত নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা বিরাজ করছিল। কে জানে এই নিস্তব্ধতা কোনো অশুভ বার্তা বহন করে নিয়ে আসছে কিনা। যেমন ঝড় ওঠার আগে চারিদিকে একটা থমথমে আবহাওয়া বিরাজ করে। পোয়ারো এবার তার চলার গতি একটু বাড়িয়ে দিল। হঠাৎ সে সতর্ক হয়ে গেল। এক অনিশ্চিত ভবিষ্যৎ কি যে ঘটতে চলেছে জানে না সে। তার ভয় এখানেই। ঠিক সেই মুহূর্তে বাগানের দরজা খুলে গেল এবং ক্লড ল্যাংটন দ্রুত পায়ে বাইরে রাস্তায় বেরিয়ে এলো। এখানে একটু থেমে একবার চারদিকে তাকিয়ে দেখে নিয়ে সে যখন আবার চলতে শুরু করবে, ঠিক তখনই তার দেখা হয়ে গেল পোয়ারোর সঙ্গে। ও, আপনি? শুভ সন্ধ্যা। গুড ইভিনিং মসিয়া ল্যাংটন। দেখছি আপনি একটু আগেই এসে গেছেন। ল্যাংটন অবাক চোখে তাকিয়ে রইল পোয়ারোর দিকে। তারপর সেই অবাক ভাবটা কাটিয়ে উঠে সে বলল, জানি না আপনি কি বলতে চাইছেন। মানে কেন, ভীমরুলের বাসা আপনি নেননি? ও, তাই বলুন। ল্যাংটন যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল এমন করে বলল, সত্যি কথা বলতে কি, আমি ওটা নিইনি। ও তাই বুঝি। পোয়ারো নরম গলায় বলল, ভীমরুলের বাসা নেননি বলছেন? তাহলে আপনি এখানে এসে কি করলেন? স্রেফ বসে বসে হ্যারিসনের সঙ্গে একটু খোশ গপ্প করলাম, এই আর কি। মসিয়ে পোয়ারো, আমার খুব তাড়া আছে, তাই এখনই চলে যেতে হচ্ছে এখান থেকে। আপনি যে এখানেই আছেন এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। দেখুন, আমার এখানে একটা কাজ ছিল। ও, তাই বুঝি। বেশ, তো ভেতরে যান না। আপনি টেরেসে মসিয়ে হ্যারিসনকে দেখতে পাবেন। আপনাকে সঙ্গ দিতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। চলি।
কথাটা শেষ করেই দ্রুত পায়ে পথ চলতে শুরু করলো ল্যাংটন। অপসৃয়মান ল্যাংটনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল পোয়ারো। বেচারা নার্ভাস হয়ে গেছে, ভালো দেখতে, তবে মুখে কেমন যেন একটা দুর্বলতার ছাপ। তাহলে তাহলে টেরেসে আমি হ্যারিসনের দেখা পাবো? পোয়ারো আপন মনে বিড়বিড় করে বলল। স্ট্রেঞ্জ। পোয়ারো এবার বাগানের দরজা পেরিয়ে টেরেসের পথে এগিয়ে চলল। টেবিলের পাশে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছেন হ্যারিসন। কোনো সাড়া শব্দ নেই, একেবারে নিশ্চুপ হয়ে বসে আছেন। এমনকি পোয়ারোর পায়ের শব্দ শুনেও তার দিকে ফিরে তাকাবার প্রয়োজন মনে করলেন না তিনি। তাহলে তাহলে পোয়ারো চমকে উঠল। আহা, বন্ধু আমার। পোয়ারো কাছে গিয়ে জিজ্ঞেস করল, হ্যারিসন, তুমি ঠিক আছো তো? উত্তরটা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হলো পোয়ারোকে। তারপর একসময় হ্যারিসন অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? আমি বলছি, তুমি ঠিক আছো তো? ঠিক আছে কিনা জানতে চাইছো? হ্যাঁ, ঠিক আছি, ঠিক আছে। আর থাকবোই না বা কেন বলো? তুমি কোনো অশুভ প্রতিক্রিয়া অনুভব করছো না তো? ঠিক আছে, না করলেই ভালো। অশুভ প্রতিক্রিয়া? কিসের? কাপড় কাচার সোডা থেকে। হঠাৎ হ্যারিসন সোজা হয়ে উঠে বসলেন। কাপড় কাচা সোডা? কি কি বলতে চাইছো তুমি? পোয়ারো ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, একটা বিশেষ প্রয়োজনে তোমার পকেটে কিছু একটা রেখে দিয়েছিলাম। তুমি বলছো আমার পকেটে কিছু একটা রেখে দিয়েছিলে? কিসের জন্য? হ্যারিসন স্থির চোখে তাকিয়ে রইল পোয়ারোর দিকে। পোয়ারো শান্তভাবে বলল, দেখো, একজন গোয়েন্দা হিসেবে তোমাকে আমি অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলা সুবিধা কিংবা অসুবিধা দুইই আছে আমার। আর অপরাধীর কাজ হলো তারা তোমাকে ভয়ঙ্কর আগ্রহ ও কৌতূহল জাগানোর ব্যাপারে বিশেষ শিক্ষা প্রদান করতে পারে। একবার একজনের পিক পকেট হয়ে যায়, জনতা একজনকে পকেটমার হিসেবে সাব্যস্ত করে। আমি নিজে তার প্রতি আগ্রহী এই কারণে যে একটা ক্ষেত্রে তারা যেমন বলে সেই পকেট মেরেছে, কিন্তু আসলে কিন্তু সে পকেট মারেনি। আর তাই আমি তাকে আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দিই। আর একটা কারণ হলো কৃতজ্ঞ সে যা ভাবে সেই মতো আমাকে সে তার পারিশ্রমিক দিয়ে দেয়, যা আমাকে তার জাদুকরি চালাকির খুঁটিনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এভাবেই আমি একজন মানুষের পকেট থেকে এমন নিঃসারে তার অগোচরে যে কোনো জিনিস তুলে নিতে পারি তাতে তার বিন্দু মাত্র সন্দেহ হবে না। যেমন বন্ধু, আমি তোমার ক্ষেত্রে করেছি, মনে আছে? এখান থেকে চলে যাওয়ার আগে আমি তোমার কাঁধে হাত রাখি। আমি তখন খুব উত্তেজিত, আমার হাত কাঁপছিল। তুমি কিন্তু কিছু টেরও পাওনি। যাই হোক, তোমার পকেটে যা ছিল সেটা আমার পকেটে, আর আমার পকেট থেকে তোমার পকেটে কাপড় কাচার সোডার প্যাকেটটা চালান করে দিই। এই দেখো, যদি কেউ তাড়াতাড়ি কিছু বিষ গ্লাসে ঢেলে ফেলতে চায়, সে তখন কোনো দিকেই না দেখে তার কোটের ডান দিকের পকেটে হাত ঢোকাবে, আর অন্য কোথাও নয়। আমি এটা জানতাম পটাশিয়াম সায়ানাইডের প্যাকেটটা ঠিক কোথায় থাকতে পারে। Here it is. পোয়ারো এবার তার হাতটা তার কোটের ডান পকেটে ঢোকায় এবং কিছু ডেলা পাকানো সাদা ক্রিস্টাল জাতীয় জিনিস বার করে আনে। তারপর সে তার অন্য পকেট থেকে বড় মুখওয়ালা একটা বোতল বার করে। সাদা ক্রিস্টালের ডেলাগুলো সেই বোতলের ফেলে টেবিলের সামনে এগিয়ে যায় এবং জগ থেকে জল ঢেলে নেয় সেই বোতলে। বোতলে কর কেটে সাবধানে ঝাঁকুনি দেয় যতক্ষণ না ক্রিস্টালগুলো গলে যায়। হ্যারিসন সেন দৃষ্টিতে তার সব কার্যকলাপ লক্ষ্য করতে থাকে। ক্রিস্টালগুলো সম্পূর্ণভাবে গলে যাওয়াতে সন্তুষ্ট হয়ে পোয়ারো এবার গুটি গুটি পায়ে ভীমরুলের বাসার দিকে এগিয়ে যায়। বোতলের কর্ক খুলে ক্রিস্টাল মেশানো সমস্ত সলিউশন ভীমরুলের বাসার ওপর ঢেলে দিল। তারপর দুপা পিছিয়ে গিয়ে অদূরে দাঁড়িয়ে তার প্রতিক্রিয়া লক্ষ্য করতে লাগলো। কিন্তু ভীমরুলগুলো সবেমাত্র বাসায় ফিরে বেচারারা বিশ্রাম নিচ্ছিল। তারা দু একবার নড়ে উঠেই একেবারে স্থির হয়ে গেল। অন্য সব ভীমরুল তাদের বাসা থেকে বেরিয়ে এলো এক এক করে স্রেফ মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্য। ও আরও সেই হৃদয় বিদারক দৃশ্য দু এক মিনিট লক্ষ্য করে এবং তারপর মাথা নেড়ে ফিরে এলো বারান্দায়।
চটজলদি মৃত্যু, পোয়ারো বলল, একেবারে নিমেষে মৃত্যু, যাকে বলে চোখের পলক না পড়তেই মৃত্যু। এতক্ষণে হ্যারিসন কথা বললেন। তুমি কতখানি বার জানো? পোয়ারো সরাসরি হ্যারিসনের চোখে চোখ রেখে বলল, যেমন আগেই তোমাকে বলেছি, কেমিস্টের দোকানে বিষ বিক্রির রেকর্ড বুকে ক্লড ল্যাংটনের নাম আমি দেখতে পাই। তবে তখন আমি যে কথা বলিনি তা হলো, প্রায় সঙ্গে সঙ্গে আমি সেই ওষুধের দোকান থেকে বেরিয়ে আসি এবং খুব বেশি দূরে আমাকে যেতে হয়নি, ল্যাংটনের সঙ্গে আমার দেখা হয়ে যায়। সে আমাকে বলে, তোমার অনুরোধেই পটাশিয়াম সায়ানাইড কিনে নিয়ে যাচ্ছে, এই বিষ নাকি ভীমরুলের বাসা নিয়ে আসার কাজে লাগবে। বন্ধু, এই কথাটা আমার কানে অদ্ভুতভাবে বাজল, কারণ ডিনারে তুমি আমাকে বলেছিলে ওসব সায়ানাইড বিষ ভয়ঙ্কর, বিপজ্জনক আর অপ্রয়োজনীয়, তাই সেটা বাতিল করে দিয়ে বরং পেট্রোল ব্যবহার করাটাই ভালো। বলে যাও। আমি আরও কিছু জানি বন্ধু। ক্লড ল্যাংটন আর মলি ডিনকে আমি একসঙ্গে মিলিত হতে দেখেছি। ওরা কিন্তু তখন ভেবেছিল কেউ তাদের দেখছে না। আমি জানি না দুই প্রেমিক প্রেমিকার মধ্যে কি এমন ঝগড়া হয়েছিল যে মলি তার প্রথম প্রেমিককে ছেড়ে তোমার বাহুবন্ধনে ধরা দিয়েছিল, কিন্তু আমি উপলব্ধি করলাম ওদের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ, আর মিস ডিন ওর প্রথম প্রেমিকের কাছে ফিরে এসেছে। বলে যাও। বন্ধু, আমি আরও কিছু জানি। অন্য একদিন আমি হ্যারলে স্ট্রিটে গেছিলাম আর দেখলাম তুমি আর এক ডাক্তারের বাড়ি থেকে বেরিয়ে আসছো। ওই ডাক্তারকে আমি জানি, আর সে কোন অসুখেরও চিকিৎসা করে তাও আমি জানি। এরূপ যে সারবার নয় তাও আমি জানি। সব রোগীরাই এই ডাক্তারের কাছে অনেক আশা নিয়ে আসে, কিন্তু ফিরে যায় বিষণ্ণ মুখে, কারণ ডাক্তার তাদের জবাব দিয়ে দেন বেঁচে থাকার কোনো প্রতিশ্রুতি নেই। তাই তোমার মুখে ওই একই ধরনের অভিব্যক্তি আমি লক্ষ্য করেছিলাম। আমার জীবনে এরকমটি একবার কি দুবার দেখেছি, কিন্তু সহজে সেটা ভুল করার নয়। সেই এমন এক মানুষের মুখ যে কিনা মৃত্যুর পরোয়ানা পেয়ে গেছে। আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি? একেবারে ঠিক বলেছ। ওই ডাক্তার আমাকে মাত্র 2 মাস সময় দিয়েছেন। বন্ধু, তুমি আমাকে তখন দেখছিলে না। আসলে তখন তোমার আরো কিছু চিন্তার ছিল। আমি তোমার মুখে কিছু একটা দেখেছিলাম আজ বিকেলে। মানুষ যে জিনিস গোপন করতে পারে বলে আমি তখন তোমাকে বলেছিলাম, সেটা কি জানো বন্ধু? আমি তোমার চোখে মুখে ঘৃণা দেখতে পেয়েছিলাম। তুমি সেটা গোপন করার কষ্ট স্বীকার করনি, কারণ তুমি ভেবেছিলে সেখানে তোমাকে দেখার কেউ নেই। বলে যাও। এরপর আর বেশি কিছু বলার নেই। আমি এখানে চলে আসি, যেমন আমি তোমাকে আগেই বলেছি যে আচমকা ল্যাংটনের নাম পয়জন বুকে যখন দেখলাম তখন দেখা করলাম তার সঙ্গে। তারপর এখানে তোমার কাছে চলে এলাম। আমি তোমার জন্য ফাঁদ পাতলাম। ল্যাংটনকে সায়ানাইড বিষ এনে দিতে তুমি যে অনুরোধ করেছিলে সে কথা আমি বলতেই তুমি অস্বীকার করলে। উল্টে খুবই অবাক হয়ে যাও। আর মনে আছে, এখানে আমার প্রথম আবির্ভাবের সময় আমাকে দেখে তুমি চমকে উঠেছিলে, কিন্তু পরে তুমি দেখতে পাও সেটা কেমন ভালোভাবে খেটে যেতে পারে, আর তুমি আমাকে আমার সন্দেহকে আরও উৎসাহ দিয়েছিলে। আমি ল্যাংটনের কাছ থেকে জানতে পারি রাত 8:30টার সময় তোমার এখানে আসার কথা, অথচ তুমি আমাকে বলেছিলে তার আসার কথা ছিল রাত 9টায়, এই ভেবে যে আমি এখানে যখন ফিরে আসব তখন সব শেষ হয়ে যাবে। আর তাই তো আমি সব কিছুই জানি। কেন তুমি এলে? কেন? চিৎকার করে উঠলেন হ্যারিসন। তুমি যদি ফিরে না আসতে। পোয়ারো উঠে দাঁড়িয়ে বলল, আমি তো তোমায় আগেই বলেছি বন্ধু, খুন আমার কাজ,
মানে আমার পেশার একটা অঙ্গ। মানে মানে খুন, আত্মহত্যা, এইসব এইসব বলতে চাইছো তুমি? না, ও আরও তার কণ্ঠস্বর আরও চড়িয়ে এবং স্পষ্ট করে বলল, আমি বোঝাতে চাইছি খুন। তোমার মৃত্যু তাড়াতাড়ি আর সহজ হওয়ার কথা ছিল, কিন্তু ল্যাংটনের মৃত্যুর যে পরিকল্পনা তুমি করেছিলে তা যদি সফল হতো তাহলে তার মৃত্যুটা খুবই জঘন্য হতো। বিষ সঙ্গে করে সে এনেছিল, সে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে, আর সে যখন এসেছিল একা ছিল তোমার সঙ্গে। তুমি হঠাৎ মারা গেলে আর সায়ানাইডের বিষ তখন তোমার গ্লাসে পাওয়া গেল। ব্যাস ব্যাস, এই যথেষ্ট। ক্লড ল্যাংটনের ফাঁসি তখন কে আটকায়? এটাই ছিল তোমার পরিকল্পনা বন্ধু। হ্যারিসন আবার চিৎকার করে উঠল, কেন 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 তুমি এসেছিলে? কেন কেন এসেছি তো তোমায় আগেই বলেছি, কিন্তু আরো একটা কারণ আছে। আমি তোমাকে পছন্দ করি। শোনো শোনো বন্ধু, তুমি একজন মৃত্যু পথযাত্রী মানুষ। তুমি যে মেয়েটিকে ভালোবেসেছিলে তাকে তুমি হারিয়েছো, কিন্তু এর পরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা থেকে যায়, আর সেটা হলো তুমি খুনি নও। এখন বলো আমি আশাতে তুমি আনন্দিত নাকি দুঃখিত? এক মুহূর্তের বিরতি। তারপর হ্যারিসন নিজের থেকেই উঠে দাঁড়ালো। তার মুখে যেন এক নতুন দিগন্তের আলো ফুটে উঠতে দেখা গেল। তার মুখের যে আলো এখন নিঃসন্দেহে বলে দেয় যে তিনি তার সব রোগ, দুঃখ, কষ্ট জয় করে ফেলেছেন। তিনি তার হাতটা টেবিলের দিকে বাড়িয়ে দিলেন। বন্ধু, এখন বলতে আমার কোনো দ্বিধা নেই। তুমি এসে ভালোই করেছ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অজস্র ধন্যবাদ তোমাকে 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 মসিয়ে পোয়ারো। অজস্র ধন্যবাদ। গপ্পলেনে আজকে আপনারা শুনলেন আগাথা ক্রিস্টির লেখা ওয়ার্পস নেস্ট। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।